আজকের একটা উৎসব মুখর দিন। একদিকে যেরকমভাবে রথযাত্রা হচ্ছে, ঈশ্বরের কাছে মানুষ একটাই জিনিস প্রার্থনা করছেন সর্বোপরি, সেটা হচ্ছে যে রথযাত্রা নিয়ে মানুষ শান্তির দাবি করছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ইরানের পরমাণু ক্ষেত্রে হামলার দাবি নিয়ে একটা স্পষ্ট ধোঁয়াশা তৈরি হচ্ছে। একদিকে যেরকম ইরান আর ইসরায়েল যুদ্ধ আপাততভাবে স্থগিত থাকলেও আমেরিকার বক্তব্য, ইরান এবং ইসরায়েলের বক্তব্য নিয়ে সারা বিশ্বের কাছে একটা সন্দেহজনক বার্তা যাচ্ছে। আমেরিকা দাবি করছে যে তারা ইরানের সমস্ত পরমাণু ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি ইরানের কাছে মজুদ পরমাণু যে তেজস্ক্রিয় পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থ প্রায় 400 কেজি ইউরেনিয়াম, এর হদিশ পাওয়া যাচ্ছে না বলে খবর রয়েছে। হদিশ পাওয়া যাচ্ছে না, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে ধ্বংস হয়ে যেতে পারে এই ইউরেনিয়ামের যে ঘাঁটি ছিল বা যে ভান্ডার ছিল আমেরিকার B-2 বম্বারের বোম্বিংয়ের ফলে। দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে একে সরিয়ে ফেলা হয়েছে নিরাপদ জায়গায়। কোনটা হয়েছে সেটা বড় বিষয়। ইরান এই আমেরিকার আক্রমণের পরে, অর্থাৎ B-2 বম্বার থেকে হামলার পরে ইরান দাবি করেছিল যে তাদের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়নি, বরঞ্চ পরমাণু প্রক্রিয়া বা পরমাণু বোম তৈরির যে প্রক্রিয়া সেটা আপাততভাবে স্থগিত থাকছে, কিছুদিন বেশি সময় লাগবে, এর থেকে বেশি কিছু হয়নি। কিন্তু অন্যদিকে আমেরিকা দাবি করছে যে তাদের পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের পক্ষে আর পরমাণু বোম তৈরি করা বা পরমাণু অস্ত্র তৈরি করা এটা সম্ভব হবে না। এই জায়গায় একটা সন্দেহ সংশয় রয়েছে, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ বিরতি ভেঙে যেতে পারে। যে কোনো দেশের মনে হলেই তারা অন্য দেশের উপর হামলা চালাতে পারে, কারণ আমরা অতীতেও এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের একাধিক ঘটনা আমরা দেখে এসেছি। তো কাজেই এই যুদ্ধবিরতি স্থায়ী যে নয় এটা যেরকম বলা যায় না, ঠিক তেমনিভাবে যুদ্ধবিরতি যে স্থায়ী দীর্ঘক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ বছরের জন্য, সেটাও হলফ করে বলা যায় না বা দাবি করা যায় না। এখানে দাঁড়িয়ে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এটা যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার প্রভাব আমরা দেখেছিলাম যে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পাশ্চাত্যের দেশগুলো এবং প্রাচ্যের দেশগুলোর উপরে সরাসরি এবং পরোক্ষভাবে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত তৈলজাত পদার্থের যেহেতু রপ্তানি এবং উৎপাদন, এই দুটো ক্ষেত্রে ইরানের একটা বড় ভূমিকা রয়েছে। সেই কারণের জন্য তেলের দাম বাড়বার একটা সম্ভাবনা রয়েছে এবং কাঁচা তেলের দাম যদি বাড়ে বিশ্বের বাজারে, তাহলে ভারতেও তেলের দাম আরও বেশি বাড়বে এবং তার সরাসরি প্রভাব মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের উপর পড়বে, কারণ তেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়বে। খুব পরিষ্কার এই ইকুয়েশনের মাঝখানে দাঁড়িয়ে আমরা একরাশ ধোঁয়াশা নিয়ে শুধুমাত্র সিচুয়েশনের দিকে অপেক্ষা করছি। তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্প্রতি যে সমস্ত বক্তব্যগুলো এসছে, তাতে কোথাও যেন আমার মনে হচ্ছে যে আমেরিকার হাত থেকে যে রাশটা সেটা আলগা হয়ে যাচ্ছে। কারণ কখনো আমেরিকা বলছে যে আমরা ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছি, কখনো আবার আমেরিকা বলছে ইরান ইসরায়েলের যুদ্ধ আমরা থামিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আবার দেখছে যুদ্ধ হচ্ছে। তখন আমেরিকার প্রেসিডেন্ট তিনি নিজেই বলছেন যে এদের বিষয়ে আমি কিছু জানি না। তো এরকম একটা সংশয় তৈরি হচ্ছে। আমরা ট্রাম্পের বক্তব্য, পুরনো বক্তব্য একবার শোনাবো, তারপর অবশ্যই আজকের অনুষ্ঠানে আলোচনায় আসব এবং সঠিক কী ঘটতে পারে তার একটা অনুমানযোগ্য আলোচনা, সেটা আমরা আজকের অনুষ্ঠানে জিরো আওয়ারে করব। ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বক্তব্য আরেকবার আমরা এখন এই মুহূর্তে স্ক্রিন করতে চাইব, শুনব। Short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace.
If they do not, future attacks will be far greater and a lot easier. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight. আমরা দেখছিলাম যে পরমাণু ঘাঁটিগুলো কোথায় কোথায় হামলা করা হয়েছে একদম প্রিসাইজলি, অ্যাকিউরেট প্রিসিশন অ্যাটাক যেটাকে বলা হয়, সেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এবং পরবর্তী সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর তাকে কনগ্র্যাচুলেশন জানালেন যে যেভাবে তারা জয়েন্ট অপারেশন চালিয়েছে ইরানের উপরে, এটা ফ্রুটফুল হয়েছে এবং এফেক্টিভ হয়েছে। ফ্রুটফুল এবং এফেক্টিভনেস নিয়ে তার কোনো সন্দেহ নেই, তিনি বলছেন। আমি চলে যাব আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য। সার্বিক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব আজকের জিরো আওয়ারে, যেখানে আমরা জানবার চেষ্টা করব যে এর প্রভাব এই উপমহাদেশে কতটা পড়তে পারে। আমরা পাশাপাশি এটাও জানি যে চীনের সঙ্গে ভারতের বর্তমানের যে অবস্থান সেটা নিয়ে আমেরিকা খুব একটা যে খুশি থাকবে তা নয়। আবার অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানের কাছে, যেহেতু ইসলামিক কান্ট্রি হিসাবে পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এই অস্ত্রকে ধ্বংস করাও কি আগামী দিনে লক্ষ্য হবে এই ইউরোপিয়ান ইউনিয়নের বা আমেরিকা এবং ইসরায়েল জোটের অথবা ভারতের? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কয়েকদিন আগে যখন আমরা দেখেছিলাম যে অপারেশন সিন্দুর চলছে, ঠিক সেই সময় পাকিস্তানের পরমাণু ঘাঁটি সেখানে আক্রমণ চালিয়েছে ভারত বা তাকে ডেস্ট্রয় করেছে ভারত, এরকম একটা বক্তব্য সামনে এসেছিল। এবং তারপর দেখা যায় নানান তথ্য উঠে আসে। আমেরিকা নিজে পরীক্ষা করবার জন্য এই জায়গা পরীক্ষা করে আমেরিকার পাকিস্তানের যে পরমাণু ঘাঁটি, কারণ শোনা যাচ্ছে যে আমেরিকার এর সঙ্গে স্বার্থ জড়িত রয়েছে। পাকিস্তান নিজেদেরকে পরমাণু শক্তিধর দেশ বলে দাবি করলেও অনেকেই সন্দেহ জানান এবং আলোচনায় উঠে আসে যে হয়তোবা আমেরিকার ওয়ারহেডস বা নিউক্লিয়ার ওয়েপন্সের বিভিন্ন অংশগুলো পাকিস্তানে মজুত রাখা আছে। সেই কারণের জন্যই পাকিস্তানের ওপর ভারতের আক্রমণে সবথেকে বেশি চিন্তাগ্রস্ত যদি কোনো বাইরের দেশ হয়ে থাকে তো সেটা হচ্ছে আমেরিকা, এবং তারা ইনিশিয়েটিভ নেওয়ার কথা ঘোষণা করে। যদিও বা ভারতের বিদেশ মন্ত্রক তার পরবর্তীকালে পরিষ্কার করে জানান যে আমেরিকার এই ক্ষেত্রে ইন্টারফেয়ারেন্সের কোনো জায়গা নেই, এবং প্রধানমন্ত্রীও বলেন যে আমেরিকা এক্ষেত্রে কোনো রকম মধ্যস্থতা করেনি। ভারত এবং পাকিস্তানের এটা অভ্যন্তরীণ বিষয়, এক্ষেত্রে আমেরিকার ত্রিপাক্ষিক অংশগ্রহণের সেই অর্থে কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। আমি এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্টিস আর্য ঘোষ, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। আমি আর্যবাবুকে স্বাগত জানাবো আজকের এই মুহূর্তের জিরো আওয়ারে ক্যালকাটা নিউজে। আর্যবাবু, যেটা জানতে চাইব যে দুটো কনফিউশন, এক হচ্ছে ইরানে মজুত করা 400 কেজি নিউক্লিয়ার ইনগ্রিডিয়েন্টস, বিশেষত ইউরেনিয়াম বলা হচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে না। সেটা কি লুকানো হয়েছে কোথাও নিরাপদ জায়গায়, নাকি আমেরিকার বোম্বার 2 এর আক্রমণে ধ্বংস হয়েছে? এক। দ্বিতীয়ত আপনার কাছে প্রশ্ন, যদি ইরানের নিউক্লিয়ার টলারেন্স আমেরিকা এবং ইসরায়েল সহ্য না করতে পারে, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে পাকিস্তান নিজেদেরকে পরমাণু শক্তিধর বলে দাবি করে আসে, সম্পূর্ণভাবে একটা ইসলামিক কান্ট্রি। তাহলে আগামী সময়কে টার্গেট থাকবে আমেরিকা আর যদি পাকিস্তান, আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমেরিকারই সরাসরি যোগ রয়েছে। আমাদের কাছে বিষয়টা পরিষ্কার নয়। আপনার এই ক্ষেত্রে বিশ্লেষণ কি হবে? খুব ভালো প্রশ্ন, দুটোই অত্যন্ত পার্টিনেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমি এর আগের দিনও এইটা নিয়ে আলোচনা করেছিলাম অন্য একটি সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে। সে তখন যখন এটা দুদিন আলোচনা হয়েছিল পরপর, তো প্রথম আলোচনার দিনকে যখন আলোচনাটা শেষ হচ্ছে, আমি স্টুডিওতে ছিলাম দুদিনই, তো সেই দিনকে খবর এলো যে বুশের সেখানে ইসরায়েলেই মিসাইল অ্যাটাক হয়েছে। তারপরে ইসরায়েল এই স্টেটমেন্টের থেকে রিট্র্যাক্ট করে গেল, বললো যেটা একটা এরোনিয়াসলি এই কমেন্টটা করা হয়েছে, আমরা বুশেরে অ্যাটাক করিনি।
এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখানে আমেরিকা 3টে জায়গায় অ্যাটাক চালিয়েছে ক্লেম করছে। প্রথম কথা আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, যেটা আমি অন্তত অবজার্ভ করছি শকিংলি, যে রাজনীতিকরণ পেন্টাগনের যে রাজনীতিকরণটা আমি অন্তত অবজার্ভ করছি, আমার কাছে এটা মানে একদম খুব স্পষ্ট লাগছে। কেননা পিট হেগসেট যিনি ডিফেন্স সেক্রেটারি আমেরিকার, তিনি মোটামুটি ট্রাম্পের কথাগুলোই আপনার প্রতিফলিত করছেন। কিন্তু ড্যান কেন, যিনি চিফ অফ জয়েন্ট স্টাফ আমেরিকার, ট্রাম্প তাকে নির্বাচিত করেছেন, তিনি কিন্তু আমেরিকার এই হিটগুলোর উপরে সরাসরি কোয়েশ্চেন এড়িয়ে গেছেন যে কতটা এফেক্টিভ ছিল। আমাদের একটা সিম্পল জিনিস সিম্পল ভাবে বুঝতে হবে দেবাশিস ভাই, সেটা হচ্ছে যে এখানে দেখুন, যদি আমেরিকা স্ট্রাইক করে থাকে তাহলে ফার্স্ট পর্যায়ে এখানে না ইউরেনিয়াম যখন রিঅ্যাক্টর অব্দি যায় 3টে স্টেজে যায়। তো প্রথম স্টেজটা হচ্ছে ফোর্ডো, সেখানে ইউরেনিয়াম হাইড্রোক্লোরাইড ফর্মে থাকে, সেটা তাকে বলা হয় ইয়েলো কেক। তো সেইখানে যদি স্ট্রাইক করে সেইখান থেকে রেডিয়েশন হবে। দ্বিতীয় পর্যায়ে যায় আর একটা ফর্ম, সেইখানে ওই জায়গাটার ভেনিউগুলোর নামগুলো ঠিক যা যা আছে, সেইখানে রেডিয়েশন হবে। থার্ড পর্যায়ে তো রেডিয়েশন হবেই, সেখানে এনরিচড ইউরেনিয়াম যায় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যাওয়ার জন্য। তো সেইখানে হয় ইউরেনিয়াম ওরা স্ট্রাইক যদি করে থাকে তাহলে রেডিয়েশন হবে, এবং সেখানে ইউএনের যেটা আপনার অ্যাটমিক, বেশ, আমরা কথা বলছিলাম জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে।